বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। বাংলাদেশ কি তার স্বাধীন অস্তিত্ব হারাতে চলেছে, নাকি পর্দার আড়ালে ঘটছে অন্য কোনো বড় চুক্তি? নতুন ভারতীয় হাই কমিশনারের একটি মাত্র মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভারত ও বাংলাদেশ এক হয়ে যাওয়া ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? এই প্রশ্ন তুলে এবার সরাসরি প্রশ্ন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না, এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালে হয়ে গিয়েছিল। নতুন আশায় আগামী দিন গড়ব মোরা একসাথে, এমন আশাই বুকে লালন করেছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। তাদের চোখে মুখে এখন একটাই স্বপ্ন, কিভাবে বাংলাদেশকে দখল করা যায়। যে কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে যেই বক্তব্য রেখেছেন, যেই আলোচনা করেছেন, তার সেই আলোচনা এবং বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তিনি বাংলাদেশ এবং ভারতকে এক করার এক পরিকল্পনা এবং ষড়যন্ত্র করেছে, যা বাংলাদেশের স্বাধীনতার উপরে বড় ধরনের এক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণেই এই ভারতের নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদীকে ইতিমধ্যে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশকে নিয়ে ভারতরা কি পরিকল্পনা করেছে এবং বাংলাদেশকে দখল করার জন্য তারা কি ষড়যন্ত্র করেছে। এ ব্যাপারে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের ঢাকা, গুলশান বা বনানীর কোনো এক বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্ট। ঘরের ভেতর নরম আলো, ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। সোফায় গা এড়িয়ে বসে আছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে স্কচ হুইস্কির গ্লাস। তিনি এই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদের অধিকারী। হতে পারেন তিনি সচিবালয়ের কোনো দোর্দণ্ড প্রতাপশালী আমলা, কিংবা রাষ্ট্রের কোনো সংবেদনশীল বাহিনীর শীর্ষ কর্মকর্তা, অথবা হয়তো নীতি নির্ধারণী ফোরামের একজন মাস্টার মাইন্ড। তার সামনে বসা একজন ভিনদেশী কূটনীতিক, নির্দিষ্ট করে বললে পার্শ্ববর্তী সেই শক্তিশালী দেশের ইন্টেলিজেন্স উইংয়ের একজন প্রতিনিধি। কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় ফাইলে সই করে কূটনীতিকের হাতে তুলে দিলেন। এই ফাইলটিতে যা লেখা আছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের হাজার কোটি টাকার ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু কর্মকর্তাটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গ্লাসে চুমুক দিয়ে নিজের মাতৃভূমিকে নিয়ে তাচ্ছিল্য করে বললেন, আরে দাদা, এই দেশের মানুষদের নিয়ে কিচ্ছু হবে না, এরা সব অশিক্ষিত, ব্যাকওয়ার্ড। আপনারা যদি আমাদের গাইড না করেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে এই দেশটা তো একদিনেও চলবে না। উই নিড ইউর ব্লেসিংস। নিজের মাতৃভূমিকে, নিজের দেশের মানুষকে ভিনদেশী প্রভুদের সামনে এভাবে নির্লজ্জর মতো অপমান করতে তার গলার স্বর একবারও কাঁপল না। এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে দেশে ভারতের একজন রিকশা চালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, সেই দেশে আমাদের ট্যাক্সের টাকায় বসে থাকা, আমাদের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশী প্রভুর জুতো পালিশ করে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি দায়ী ছিলেন মীর জাফর, ইয়ার লতিফ আর ঘসেটি বেগমরা। ক্লাইভ তো তার নিজের দেশের স্বার্থ রক্ষা করতে এসেছিলেন। তিনি একজন ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোই তার কাজ।
এতে ক্লাইভের কোনো দোষ ছিল না, কিন্তু মীর জাফররা তো এই মাটির সন্তান ছিলেন। আজকের বাংলাদেশেও সেই মীর জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। খুঁজলে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতের হয়ে ওকালতি করবে। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভির টক শোতে, পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত যখন সীমান্তে আমাদের মানুষকে পাখির মতো করে গুলি করে মারে তখন এরা নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে তখন এরা আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে এরা তখন সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে চালিয়ে দেয়। এরা কারা? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে। এরা বসে আছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে, যেখান থেকে রাষ্ট্রের পলিসি তৈরি হয়। এরা বসে আছে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীগুলোতে, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব। এরা বসে আছে মিডিয়ার নিউজ রুমে, যেখান থেকে প্রতিদিন মানুষের মগজ ধুলাই করা হয়। এরা দেখতে আমাদের মতোই, এরা বাংলায় কথা বলে, ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে। কিন্তু এদের আসল আনুগত্য, এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লকে। এরা যখন রাতে ঘুমাতে যায় এরা স্বপ্ন দেখে দিল্লির। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস বা সিঙ্গাপুরে। বাংলাদেশ এদের কাছে শুধু একটি চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই কথাটা বলা হলেও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সত্য নয়। সত্য বলতে কি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত নয়, ভারত একটি বিশাল রাষ্ট্র। তাদের জনসংখ্যা 140 কোটির বেশি, তাদের একটি বিশাল অর্থনীতি আছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে। ভূরাজনীতির নিয়ম অনুযায়ী প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। ভারত চাইছে বাংলাদেশকে তাদের একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে, যাতে তারা আমাদের বাজার দখল করতে পারে, আমাদের ট্রানজিট ব্যবহার করে নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পৌঁছতে পারে এবং আমাদের ভূখণ্ডকে তাদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যা করছে তা তারা তাদের নিজেদের দেশের স্বার্থেই করছে। একজন ভারতীয় নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি কোনো অপরাধ নয়, এটা হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। তারা তাদের দেশের প্রতি সৎ, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের ভেতরের লোকগুলোর। ভারত যখন আমাদের ঘরের দরজা ধাক্কা দেয় তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয় তবে ভারতের সাধ্য নেই এই ঘরে ঢোকার। বাংলাদেশের আসল শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার সিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, শত্রুর ইউনিফর্ম আছে, শত্রুর একটি নির্দিষ্ট সীমানা আছে। আপনি জানেন যে বর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে সে আপনার শত্রু, আপনি তার দিকে বন্দুক তাক করে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু যে শত্রু আপনারই ইউনিফর্ম পরে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে শত্রু আপনার সাথে একই টেবিলে বসে চা খাচ্ছে আর মুচকি হাসছে, তাকে আপনি কিভাবে চিনবেন? এই শ্বেত শুভ্র উচ্চশিক্ষিত কেতা দুরস্থ দালালরাই হলো এই রাষ্ট্রের পেটের ভেতর থাকা এক একটি ক্যান্সার। এরা কোনো গুলি খরচ না করেই একটি স্বাধীন রাষ্ট্রকে পঙ্গু করে দিতে পারে। কেন এরা এমন করে? কেন নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে? এর পেছনে কাজ করে এক গভীর মনস্তাত্ত্বিক দাসত্ব। এই দালালরা মনে মনে বিশ্বাস করে যে ভারত একটি সুপার পাওয়ার এবং ভারতের দালালি না করলে তাদের নিজেদের গদি বা চাকরি টিকবে না। তাদের ভেতরে কোনো আত্মমর্যাদা বোধ নেই। তারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের হয়তো অনেক ক্ষমতা আছে, কিন্তু তাদের মেরুদণ্ডটা একটা কেঁচোর চেয়েও নরম। তারা ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের সামনে এমনভাবে কুঁকড়ে থাকে যেন তারা কোনো অপরাধী। তারা ভুলে যায় যে তারা একটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করছে। তারা ভুলে যায় যে 30 লাখ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, কারো দাসত্ব করার জন্য নয়। দর্শক, আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বক্তব্যকে কেন্দ্র করে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ভারত যে বাংলাদেশকে দখল করতে চায়, এই ঘটনা, এই কথা এখন নয়, বরং অনেক আগে থেকেই এদেশের মানুষ কিছুটা হলেও তারা আশঙ্কা করেছিল এবং তারা আঁচ করতে পেরেছিল, যেটা এখন প্রকাশ্যে মানুষ গণমাধ্যমে শুনতে পেরেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী তিনি যখন বাংলাদেশে এসেছে তখন তিনি যেই বক্তব্য, তিনি যে আলোচনা রেখেছেন, তার এই আলোচনা, তার এই বক্তব্যকে কেন্দ্র করে এদেশের সর্বস্তরের জনগণ ইতিমধ্যে আশ করতে পেরেছে যে ভারত তারা বাংলাদেশকে দখল করতে চায় এবং বাংলাদেশ আর ভারতকে এক করতে চায়, যেটা কোনোভাবেই সম্ভব নয় এবং বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই হতে দেবে না। কারণ এদেশের মানুষ জানে যে ভারতরা যারা হিন্দুত্ববাদী রয়েছে তারা এই মুসলমানদেরকে চরম নির্যাতন, জুলুম এবং তাদেরকে একেবারে পথে বসানোর
পায়তারা এবং ষড়যন্ত্র একের পর এক করিয়ে আসছেন, যে কারণেই শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষমতায় আসা মাত্রই মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে তিনি কিন্তু মুসলমানদেরকে বিপদে ফেলেছেন এবং পাশাপাশি খোদ হিন্দু ব্যবসায়ীরাও কিন্তু কত বড় বিপদে পড়েছেন সেটা হয়তো কম বেশি আপনাদের সকলেরই জানা আছে। সুতরাং তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে নতুন আশায় আগামী দিন গড়ব মোরা একসাথে। তারা বাংলাদেশকে ক্ষমতার বলে, মানুষের বৃদ্ধির বলে তারা এটাকে জোর জবরদস্তি করে এটাকে তারা দখল করতে চায়। বাংলাদেশ ছোট এবং এই বাংলাদেশকে ভারতের সাথে মিলিত করতে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং একের পরে এক দুর্নীতি, অন্যায়, অপকর্ম তারা চালিয়ে যাচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে তিনি বলেন যে বাংলাদেশের আকাশ বাতাস আর ভারতের আকাশ বাতাস আমার কাছে একই মনে হয়েছে। শুধু বাংলাদেশ আর ভারতের আকাশ বাতাস এক নয়, পুরো পৃথিবীর সব জায়গারই আকাশ বাতাস একই রকম। সুতরাং তিনি বলেন বাংলাদেশ এবং ভারত যদি একত্রিত হয় তাহলে আমাদের স্ট্রং, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি এটা বিশ্বের দরবারে আরও বড় হয়ে দাঁড়াবে। যে কারণেই তারা এ ধরনের যুক্তি দেখিয়ে বাংলাদেশকে ঘায়েল করার এক ষড়যন্ত্র করেছে। কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে সেটাকে আঁচ করতে পেরেছে, আশঙ্কা করতে পেরেছে যে ভারত যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে অঘটন ঘটাতে পারে এবং তাদেরকে নিয়ে তিনি একের পর এক দুর্নীতি, অন্যায়, অপকর্ম সাজাতে পারেন, করতে পারেন। যে কারণে এই হাদির ইস্যুকে কেন্দ্র করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত করার জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কিন্তু এ ধরনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং বাংলাদেশে যদি কোনো বড় ধরনের অঘটন ঘটে এর পিছনে সরাসরি হাত রয়েছে ভারতের, যা ইতিমধ্যে দেশের মানুষ আজ করতে পেরেছে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।